দলে যোগদানের তারিখ, আমি না ওইখানে তারিখ লিখতে পারিনি, কারণ আমার যোগদানের তারিখ আমি জানি না। আমার মনে হয়েছে আমি তো জন্মের আগ থেকেই রাজনীতি করি। সেই গ্রেফতারের যে অকথ্য নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ার পর পুলিশ আমার ফ্যামিলির কাছে আমাকে হ্যান্ড ওভার করে, সেই থেকে আমি এখন পর্যন্ত আমি মা হতে পারিনি। আমাকে এই পরিমাণে অকথ্য নির্যাতন এই পুলিশ আমার উপরে করেছে। অনলাইনে যখন কেউ কথা বলার সাহস করতো না, তখন কিন্তু আমি কথা বলেছি। যে ছোটবেলা থেকে আপু রাজনীতিতে এসেছি একটা স্বপ্ন নিয়ে। আমাকে ছোটবেলা সবাই জিজ্ঞেস করতো, এই তোমার এইম ইন লাইফ কি? সবাই বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি ছোটবেলা থেকে বলতাম কি যে না, আমি পার্লামেন্ট মেম্বার হব। ফর্ম অনেকেই কিনতে পারে, অনেকেই নিতে পারে, তার মানে এটা না সবাই এমপি হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নারীদেরকে নিয়ে আমাদের সমাজে সবসময় যে কোনো জায়গায়, যে কোনো স্থানে নারীকে ক্ষমতায়নের জন্য নারী সমাজ অগ্রাধিকার ভূমিকা রাখে, এবং নারী যখন একত্রে কাজ করে তখনই কিন্তু একটি সমাজ এবং একটি গোষ্ঠী তৈরি হয়, এবং সেই সমাজ গোষ্ঠী কিন্তু নারীদের জন্য যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় নারীর যে কোনো সমস্যাগুলো সমাধানের জন্য সবসময় এগিয়ে আসে। তো আমাদের যেহেতু আগামী 12ই মে সংরক্ষিত নারী আসনে 50টি আসনে কিন্তু 50 জন মহিষী নারী তাদের জায়গাটি নিতে যাচ্ছেন, এবং এই 50টি আসন থেকে আগামী 5টি বছরের জন্য নারীরা কাজ করে যাবেন। নারী সমাজের কেন্দ্রের যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে সঞ্চার করেই তারা প্রত্যেকের জায়গা থেকেই বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের দলের হয়ে কাজ করবেন, এবং সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা দায়িত্বের সাথে 5টি বছর নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজগুলো তারা করে যাবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেস দ্য পিপলের আজকে বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল, এবং আমার সাথে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বর্তমানে বিএনপিতে সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, ফাতেমাতুজ জোহরা মিতু। আসসালামু আলাইকুম আপু, এবং স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে একটু জানতে চাইবো, যেহেতু সংরক্ষিত নারী আসনে এই মুহূর্তে আমরা জানি যে ফর্ম পূরণ করা শেষ, এবং সবাই খুব অধীর আগ্রহে বসে আছে আগামী 12 তারিখ আসলে কারা কারা আসনটি পেতে যাচ্ছেন। কিন্তু এখানে একটি বিষয় জানতে চাই আপা, আপনাদের তো দীর্ঘ সংগ্রামের গল্প আছে। আমরা প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সংগ্রামের গল্পগুলো জানতে চাই, কিংবা আপনাদের এই আশার কিংবা এই যে পথ চলা, যে পথগুলো চলতে চলতে আপনারা এতগুলো বছর এই নেতৃত্ব দিয়ে এসেছেন, কিংবা আপনাদের দলের জন্য কাজ করে গেছেন। কিন্তু একটু এই যে এখন নারীদের জন্য আপনি যে পদবীর জন্য লড়ছেন, সেখানে আসলে আপনার পরিকল্পনাটি কি এবং আপনি কিভাবে কাজ করে যেতে চান, প্রথমত আমরা একটু আপনার কাছ থেকে সেই বিষয়টি জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি নড়াইল 1 আমার সংসদীয় আসন, সেখান থেকে আমি নমিনেশন পেপার বিএনপি থেকে সংগ্রহ করেছি। আমি বৈবাহিক সূত্রে নড়াইলের বাসিন্দা। আমার জন্মস্থান বরিশালে, কিন্তু আমি বিয়ের শ্বশুর বাড়ি আমার নড়াইলে। তো যেদিন থেকে আমি চিন্তা করেছি যে নড়াইলের সাথে আমি আমার ভাগ্য জড়াবো, সেই দিন থেকেই আমি নড়াইলকে নিয়ে ভাবা শুরু করেছি। তো আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে যদি র্যাঙ্কিং দেন, তাহলে নড়াইল হচ্ছে একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, একটি পিছিয়ে পড়া জনপদ। কারণ এখানকার সবকিছু যদি আপনি 5 বছর তো অনেক, বলবো কম সময়। আপনি যদি চেষ্টা করেন 5 বছরের প্রত্যেকটা সেকেন্ড এখানে কাজ করার সুযোগ আছে। কারণ আমি বলতে গেলে আমি প্রায় একটা রিসার্চ করেছি নড়াইলকে নিয়ে। সেই রিসার্চের মধ্যে আমার প্রায় 56 পেজের আমি রিসার্চ পেপার তৈরি করেছি। কারণ যেহেতু রাজনীতি করি, স্বপ্ন আছে যে নড়াইলে কখনো জনপ্রতিনিধি হব। সে জনপ্রতিনিধি হলে কি কি জায়গায় আমি কাজ করতে পারি, সে চেষ্টা আমি করে গেছি। তো মূলত আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, নড়াইলে স্বাস্থ্য খাত খুবই বেহাল দশা। আপনি যদি চিন্তা করেন, নড়াইলে যে সদর হসপিটাল আছে সেখানে কোনো আধুনিক ইকুইপমেন্ট নাই সেরকম। ডাক্তাররা যে ভালো চিকিৎসা করবে সেই ধরনের কোনো ইকুইপমেন্ট নাই। আইসিইউ সেই সাপোর্টটা ওখানে নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ওখানে যে প্রত্যেকটা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কোনো যন্ত্রপাতি নেই, ভালো ডাক্তার নেই, ভালো সেবা নেই। তাই আমাদেরকে অসুস্থ হলে যেতে হচ্ছে খুলনা বা যশোরে। তা আমার মনে হয় এটা খুব মারাত্মক একটা বিষয়
স্বাস্থ্য খাত। এছাড়া আপনি যদি সেকেন্ড দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন নড়াইল কিন্তু একটি কৃষি প্রধান এরিয়া। এখানে অনেক ধরনের ফসল ফলে, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্থকরী ফসল আছে, যেটা হচ্ছে পাট এবং সরিষা। আমরা ছোটবেলায় কিন্তু পড়তাম গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, মানে সোনালী আঁশ পাট। কিন্তু এই 17 বছরে সেই পাট শিল্পটা কিন্তু বাংলাদেশ থেকে প্রায় ধ্বংসের মুখে। কিন্তু আমার নড়াইলের চাষির ভাইয়েরা কিন্তু এখনো সে পাট উৎপন্ন করছে, এবং উৎপন্ন করে সে কম দামে সে পাটকে বিক্রি করে দিচ্ছে। তো আমার চিন্তা যে এই পাটকে তো আবার সেই সোনালী আঁশ বানানো সম্ভব। আর আমাদের পাট আমরা যদি বিক্রি না করে দিই, এই পাটকে যদি আমরাই অর্থকরীভাবে তৈরি করতে পারি, তাহলে আমরাই বিদেশে রপ্তানি করতে পারি। এবং কৃষি প্রধান যে এরিয়া, ওখানকার মানুষ আগের তুলনায়, হ্যাঁ আগের তুলনায় এখন কিন্তু কৃষিকাজ অনেকটা কমিয়ে দিয়েছে, কারণ সঠিক গাইডলাইন্স পাচ্ছে না যে কিভাবে কৃষিকে আধুনিকায়ন করা যায়, এবং অনেক কৃষির জমি কিন্তু পড়ে আছে। এবং আমি আরেকটা জিনিস যেটা দেখেছি, সেটা হচ্ছে নড়াইলের ছেলে বলেন মেয়ে বলেন, এরা অনেক সাহসী এবং এরা খুবই কর্মঠ। তো আমার মনে হয় যে এদের এই সাহসটা, এদের কর্মশক্তিটা, এটা ছোটবেলা থেকেই, যেমন স্কুল কলেজে যে বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন খেলা, এর মাধ্যমে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমার নড়াইলের সন্তানেরা এক সময় অলিম্পিকে যাবে, এক সময় বাংলাদেশের জন্য গোল্ড মেডেল, রৌপ্য এগুলো নিয়ে আসা সম্ভব। জাতীয় টিমে খেলার মতো প্লেয়ার তৈরি করা নড়াইল থেকে সম্ভব। তারপরে আপনি দেখেন নড়াইলের বুক চিরে দুইটা নদী, মধুমতি আর নবগঙ্গা চলে গেছে। এই নদী দুইটার কারণে প্রতি বছরই নদী ভাঙন হচ্ছে, এবং আমার যে নড়াইল জেলা, তার দুইটা উপজেলা কালিয়া এবং লোহাগড়া, মানুষ কিন্তু নদী ভাঙনের কারণে অনেক মানুষ সর্বহারা হচ্ছে। তো আমাদের এই দিকটাতে নজর দিতে হবে, নদী ভাঙন রোধ করতে হবে। সর্বোপরি যেটা বলতে চাই সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি। আমরা বড় মেগা প্রজেক্টে না যাই, কিন্তু আমাদের বুদ্ধিমত্তা, আমাদের চেষ্টা দিয়ে আমরা ছোট ছোট কর্মক্ষেত্র কিন্তু কর্মসংস্থান তৈরি করা নড়াইলে সম্ভব। কারণ ঢাকা থেকে নড়াইলের যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এবং দূরত্ব খুবই কম, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ঢাকা টু নড়াইল আসা যাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি সেই কর্মসংস্থানটা আমরা তৈরি করতে পারি, তাহলে ওইটা একটা শিল্প নগরীতে তৈরি করা সম্ভব। আর একটা কথা বলি, ওখানে বাল্যবিবাহের হার অনেক বেশি। আচ্ছা। এবং নারী শিক্ষা, মেয়েরা স্কুলে যাওয়ার পরেই দেখা যায় এখানে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। তা আমি বাল্যবিবাহ আইন করে সচেতনতা বৃদ্ধি করার চেয়েও আমি যেটা মনে করি, এর সাথে সাথে আর একটা জিনিস যুক্ত করতে আমি চাই, সেটা হচ্ছে মানুষকে সচেতনতার সাথে সাথে আপনি যদি বাবাকে ইনশিওর করতে পারেন যে আপনার সন্তান ঘরে থেকে পড়াশোনার পাশাপাশি আপনার জন্য লাভজনক কাজ করতে পারে। এই অনেক বাবারা আছে যে দারিদ্রতার কারণে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। যদি আপনি এটা ইনশিওর করতে পারেন, আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, স্কুলের থেকে এসে পড়াশোনার পাশাপাশি সে তার মায়ের সাথে আর্থিক উপার্জন করতে পারবে, এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, তাহলে সব বাবাই সন্তানকে ভালোবাসে। আপনি যদি তাকে বাল্যবিবাহের কুফলটা বুঝিয়ে তাকে এই ধরনের পদ্ধতি বুঝাতে পারেন, তাহলে বাল্যবিবাহ কমে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। এবার এই প্রসঙ্গের সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এখানে তো 50টি সংরক্ষিত নারী আসন, সেখানে আমরা জানি যে বিএনপি থেকে হয়তো বা 36টি, এবং বাদ বাকি যারা আছেন জামায়াত এনসিপি, তাদেরকে একটি আসন দেওয়া হবে, তাদেরকে বেশ কিছু আসনে রাখা হবে। তো সেখানে আপনি আপনার নারী সংগঠন কিংবা নারীদের অধিকারের জন্য যে কাজগুলো, সেগুলো আপনি অনায়াসে করে যেতে পারবেন এই 5টি বছর, কিংবা সেখানে আপনি কোনো বাধা ফেস করার মতো কোনো কিছু আপনি মনে করেন কিনা আছে বলে আপনার মনে হয়েছে এই পর্যন্ত? ধন্যবাদ আপু। আসলে ব্যাপার হচ্ছে আমরা নারীরা যে কোনো কাজ করতে যাওয়ার আগেই নিজেদেরকে মানুষ না ভেবে নারী ভেবে ফেলি। এই ফেলার সাথে সাথেই আমাদের শক্তি কিন্তু অর্ধেক হয়ে যায়। আমি যদি নিজেকে নারী না একজন মানুষ ভাবি, যে আমি মানুষ, একজন পুরুষ উনিও মানুষ, তো দুই মানুষের মধ্যে ওনার 2টা হাত পা আছে, চোখ আছে, আমারও আছে, ওনার মেধা আছে, উনি যে বই পড়ে মেট্রিক পাস করেছে আমিও করেছি, ওনার মেধা আছে, আমারও মেধা আছে। তো আমি যদি আমার অবস্থানকে ঠিক রেখে যদি আমি আমার কাজটা করতে পারি, তো সেক্ষেত্রে আমার তো এখানে কেন করতে পারবো না একজন। আর যে দেশে অতীতে
প্রধানমন্ত্রী নারী ছিল, স্পিকার নারী হয়েছে, মন্ত্রীরা নারী হয়েছে। তো সেক্ষেত্রে নারী নিজেকে নারী ভেবে কেন করতে পারবো না? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি তো সর্বক্ষেত্রে উনি একটা কথাই বলেন, আমার জীবনে সবাই নারী, আমার মা নারী, ওয়াইফ নারী, মেয়ে নারী। তো আমার জীবনে আমার 3জন নারীর গুরুত্ব সবচেয়ে অপরিসীম। তো ওনার কাছে কিন্তু নারীদের মূল্যায়ন সব আপনি দেখেন যে উনি ক্ষমতায় আসার পরে ওনার প্রথম বাস্তবায়ন ছিল নারীদের জন্য ফ্যামিলি কার্ড। তো উনি হচ্ছেন, এখন আমি বলতে চাই যে উনি এখন যেহেতু দেশের দায়িত্বে আছেন, তো সেই ব্যক্তি যদি নারীদেরকে কোনোভাবে নারীদের অবমূল্যায়ন না করে, তাহলে আমাদের তো অবমূল্যায়িত হওয়ার তো কোনো বিষয় নেই। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে প্রত্যেকেই যে জায়গা কিংবা অবস্থান থেকে কিন্তু এই যে আপনাদের কিন্তু 17 বছরেরও একটি ইতিহাস আছে, লড়াইয়ের গল্প আছে, সংগ্রাম। তখনও কিন্তু নারীরাই এগিয়ে গিয়েছেন, তারা রাজপথে ছিলেন, আপনিও তাদের মধ্যে একজন, আমি যতটুকু শুনেছি। এবং আপনাদের প্রত্যেকেরই তো এক একটি সংগ্রামের গল্প আছে। কিন্তু এখানে আরেকটি যেটি কথা, সেটি হলো প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করতে চান, কিন্তু এখানে তো আপনার লড়াইটা নারীদের সাথে। কিন্তু কোনো কারণে যদি সেই আসনে আপনাকে জায়গা দেওয়া না হয়, আপনাকে বাতিল করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো নিয়ে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার যে আশাটুকু আছে কিংবা পরিকল্পনা আছে, সেটি আপনি কিভাবে আসলে এগিয়ে নিতে চান? আসলে বিষয়টা হচ্ছে, আপনি একটা টিমে কাজ করতে যাচ্ছেন, এখানে একটা স্পোর্টস চলছে, আপনি চাচ্ছেন যে আপনি চকলেট দৌড়ের দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনার টিম লিডার আপনাকে বেলুন দৌড়ের দায়িত্ব পালন করার সুযোগ দিল। আপনি যেখানে দায়িত্ব পেয়েছেন সেই জায়গার দায়িত্বটা আপনি ফুলফিল ভাবে পালন করার চেষ্টা করেন। আমি যখন ছাত্র দল করেছি, তখন আমার নেতা আমাকে ছাত্র দলের যে জায়গায় দিয়েছে আমি সেখানে পারফেক্টলি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। যখন মহিলা দল করেছি, তখন মহিলা দলের যে জায়গায় দিয়েছে আমি সেখানে আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এখন যদি উনি আমাকে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমার স্বপ্ন পূরণে, আমার কাজের জায়গায় আমাকে যদি সুযোগ দেন, তাহলে আমি সেই জায়গায় দায়িত্ব পালন করব। সেটা যে না হয় উনি যদি মনে করেন যে আমাকে এর চেয়ে ভালো কোনো জায়গায় আমি ভালো কাজ করতে পারবো আমার চিন্তাধারা থেকে, উনি সেখানে আমাকে দিবেন। কারণ উনি আমার অভিভাবক, উনি আমাকে আমার যে কর্ম দক্ষতা, স্পৃহা, উনি ভালো জাজ করতে পারবেন। আমার বিশ্বাস উনি ভালো বুঝবেন যে কোন জায়গাটার জন্য আমি পারফেক্ট, সেই জায়গাটাতেই আমাকে কাজ করতে দেবেন। এবং আমার বিশ্বাস আমি সেই জায়গাতেই সফল হব। কারণ কারণ আমি মনে করি এই যে এমপি নমিনেশনটা, এটা শুধুমাত্র আমার জন্য একজন এমপি হওয়া না। আমি তারেক রহমানের স্বপ্নের, জিয়া পরিবারের স্বপ্নের যে 31 দফা নিয়ে বাংলাদেশ বিনির্মাণের যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নে, সেই কাজে আমি তারেক রহমানের সেই স্বপ্নের একজন শ্রমিক হতে চাই, দেশ গড়ার শ্রমিক। এবং আমার মনে হয়েছে সেই শ্রমিক হওয়ার জন্য আমার এই সংরক্ষিত যে আসনটা, এটা একটা টিকিট কাজ করার সুযোগের জন্য। এখন যদি উনি আমাকে এই টিকিটটা না দিয়ে অন্য কোনো কিছু দিয়েও সেই কাজ করার অংশগ্রহণ করার সুযোগ দেন, তাতেও আমি খুশি। এবার একটু আপনার কাছে জানতে চাই, ধরুন আপনার পরিকল্পনা আছে, আপনার বিভিন্ন এর আগেও আপনি কাজ করে গেছেন, কিন্তু এখানে তো আমরা জানি যে আপনাদের কিছু ধরাবাঁধা নিয়ম বিধি দিয়ে দেওয়া হয়েছে, যে সকল নিয়মের ভিত্তিতেই এই 50টি সংরক্ষিত নারী আসনে আপনারা পদপ্রার্থী হিসেবে কিংবা আপনাদেরকে পদ দেওয়া হবে। তো এখানে সেই ক্রাইটেরিয়াকে যদি বাদ দেই, তো আপনি ফাতেমাতুজ জোহরা মিতু হিসেবে আপনাকে বেছে নেওয়া হবে এবং আপনার সেই সকল গুণাবলীর জন্যই আপনাকে বেছে নেওয়া হয়েছে। সেই গুণাবলী কিংবা সেই দক্ষতা কিংবা সেই কার্যাবলীগুলো কি হবে বা কি কারণে আপনাকে বেছে নেওয়া হবে, সে বিষয়টি যদি আমাদেরকে বলতেন। আপু, যখন প্রথম জীবনে রাজনীতি শুরু করেছি, তখন এমপি মন্ত্রী হওয়ার চিন্তা নিয়ে রাজনীতি শুরু করিনি। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, এবং আমি যখন রাজনীতি শুরু করেছি তখন খালেদা জিয়ার আদর্শ, এবং সর্বোপরি বাবা মায়ের যে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী পরিবারের আদর্শের বীজ আমার অন্তরে বুনে দিয়েছেন, সেই বীজ নিয়ে কিন্তু ছোট থেকে বড় হয়েছি, রাজনীতিতে এসেছি এবং কাজ করার চেষ্টা করেছি। কাজ করতে করতে এই পর্যায়ে এসেছি। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি বলেন যে দল আমাকে কেন দিবে, সেই জায়গাটা যদি আমি বলি, সেটা হচ্ছে 17 বছর, এই 17 বছর দল অপোজিশনে আমি প্রথম পদ পেয়েছি দলের 2001 সালে। আমি যেমন গতকাল যখন নমিনেশন ফর্ম পূরণ করতে গিয়েছি, ওইখানে একটা অপশন ছিল দলে যোগদানের তারিখ, আমি না ওইখানে তারিখ লিখতে পারিনি।
কারণ আমার যোগদানের তারিখ আমি জানি না। আমার মনে হয়েছে আমি তো জন্মের আগ থেকেই রাজনীতি করি। এটা শুনলে হয়তো অনেকে হাসবে, কিন্তু আমার কথা হচ্ছে আমার মা আমাকে গর্বে নিয়ে ছাত্র রাজনীতি করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি জন্ম থেকেই রাজনীতি করি। কিন্তু আমি ওই জায়গাটাই দিয়েছি, আমার প্রথম পদের তারিখটা দিয়েছি 2001 সালের একটা তারিখ দিয়েছি, যে তারিখটা কমিটি হয়েছিল। তো আমি এই 17 বছর দলের দুর্দিনে আমি দলের পাশে থাকার চেষ্টা করেছি, এবং সমান তালে আপনি যদি 17 বছরে যদি বিএনপি 1700 প্রোগ্রাম করে থাকে, বছরে 100, তাহলে আমি আপনাকে বলবো যে আমি 85% প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমি যখন সিভি তৈরি করতে গিয়েছি, সবাই বলে শর্ট সিভি করো, শর্ট সিভি করো। আমি শর্ট সিভি করতে একটা একটা ছবি দিয়েও দেখি আমার 750 পেজের সিভি। আমি অনেক কষ্টে সেটাকে 385 পেজে নিয়ে আসছি। কারণ আপনি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ গুলো প্রোগ্রামে, তো আমি 85% প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমি 100% বলবো না, কারণ দুই একটা হয়তো অসুস্থতা বা কোনো কারণে ভুল হতে পারে। এছাড়া দেখেন যে আমি এর সাথে আমি অনলাইনে টকশোর মাধ্যমে সাগর ভাই আমাকে আবিষ্কার করেছেন, আপনাদের ফেস দ্য পিপল আমার প্রথম টকশোতে আসা, এবং সেখান থেকে আমি প্রথম ভাইরাল হই। তো আমি অনলাইনে যখন কেউ কথা বলার সাহস করতো না, তখন কিন্তু আমি কথা বলেছি এবং সারা বাংলাদেশে ভাইরাল হয়েছি। আমি 2বার গ্রেফতার হয়েছি, সেই প্রসঙ্গে পরে আসি। তারপর আমার মেধা মনন দিয়ে আমি কিন্তু বিএনপি মাস্টার ট্রেনার, আমি বিএনপির পলিটিক্যাল ফেলো। আমি কিন্তু আমার মাস্টার ট্রেনার হয়ে আমার নেতাকর্মীদেরকে আমি ট্রেনিং করিয়েছি। আমি উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, মহানগর পর্যায়ে পুলিং এজেন্ট ট্রেনিং থেকে শুরু করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে ওনারা আমাদেরকে মাস্টার ট্রেনার হিসেবে তৈরি করেছেন। ওনাদের মাধ্যমে, ওনাদের সহযোগিতায় কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদের আমি ট্রেনিং করিয়েছি। তো আমার মেধা, শ্রম, মনন, তারপরে বিদ্যা, শিক্ষা সবকিছু দিয়ে আমি 17 বছর দলের পাশে থাকার চেষ্টা করেছি। আমি 2বার গ্রেফতার হয়েছি, এবং আমি আপনাকে কি বলবো, আমার টকশো ভাইরাল হয়ে যাওয়ার পরে আমি একবার গ্রেফতার হই ঈদের দিন সকালে। সেই ঈদের দিন সকালে গ্রেফতার হই, বারটা ছিল শুক্রবার 2021 সালে। তো যাই হোক, খুব পার্সোনাল একটা বিষয় বলবো না, কিন্তু সেই গ্রেফতারের যে অকথ্য নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ার পর পুলিশ আমার ফ্যামিলির কাছে আমাকে হ্যান্ড ওভার করে। তো শুধু এতটুকুই বলবো যে সেই থেকে আমি এখন পর্যন্ত আমি মা হতে পারিনি। আমাকে এই পরিমাণে অকথ্য নির্যাতন এই পুলিশ আমার উপরে করেছে, এবং বরিশালের সাদেক আব্দুল্লাহ আমার উপরে এতই ক্ষিপ্ত ছিলেন, এতই ক্ষিপ্ত, যে আমার উপরে সেই নির্যাতনটা হয়েছে। তো তারপরেও বলবো যে যোগ্যতার একটা ব্যারোমিটার আছে। আমি আমার ত্যাগকে মনে করি সর্বোচ্চ ত্যাগ, কিন্তু দলের কাছে এটা সর্বোচ্চ নাও হতে পারে। দল মনে করতে পারে তুমি তো বেঁচে আছো, অনেকে তো বেঁচেও নেই। তো আমি আমার নিজেকে যোগ্য মনে করি, কিন্তু সেটা ব্যারোমিটার করার দায়িত্ব হচ্ছে আমার দলের। আমার দল আমাকে যোগ্য মনে করে কিনা। আর এই মাধ্যমটাকে আমি মনে করি একটা পরীক্ষা। আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, এখানে পাস ফেল আছে, থাকবে, হার জিতটা থাকবে, হ্যাঁ হার জিত স্বাভাবিক। থাকবে। তবে আমি মনে করি এখান থেকে যদি আমি হেরেও যাই, তাহলে আগামীবার জয়ী হওয়ার সূচনা আমার এখান থেকেই হয়ে গেল। কারণ এই যে দলের যে ব্যারোমিটার, সেই ব্যারোমিটার কোন কোন জায়গায় আমার কমতি ছিল, আমি কেন আসতে পারলাম না, সেই জায়গাটায় আমি নিজেকে আরেকটু ঝালাই করার বা নিজেকে আরেকটু তৈরি করার চেষ্টা করতে পারবো। কারণ তখন আমার মধ্যে স্পৃহাটা আরো বেড়ে যাবে যে দল আমার কাছে আরো কিছু চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। যেমন এখন আমার কাছে মনে হয় যে দল আমার কাছে যা চেয়েছে তার চেয়ে সর্বোচ্চটা আমি দিয়েছি। হয়তো এমনও হতে পারে দিতে পারিনি। তো এই জন্য আমি এখানে অংশগ্রহণ করেছি যে যদি আমাকে দল মনোনয়ন নাও দেয়, আমি আবার পরের মুহূর্ত থেকে ফুল দমে দলের জন্য কাজ করা শুরু করব। কেন দিল না, সেই জায়গাটা ফুলফিল করার জন্য। এবার একটি শেষ প্রশ্ন আসতে চাই। আহ
আপনার সাথে আরো যারা আছেন ক্যান্ডিডেটস তারা সবাই তো আপনার সহদর বলেন কিংবা শুভাকাঙ্ক্ষী বলেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার যদি বলার থাকে দুটো লাইন, সেটি কি হবে? এবং আহ, আপনি আপনার জায়গা থেকে আপনি যদি আসনটি গ্রহণ করতে যান বা করে ফেলেন কিংবা আপনি করতে নাও পারেন, সেই ক্ষেত্রে আপনার যে চাওয়াগুলো থাকবে সেটি একজন শুভাকাঙ্ক্ষীদের ক্ষেত্রে আপনার যে অ্যাডভাইসটুকু থাকবে সেটি কি আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমি একদিকে খুবই খুশি এবং আশাবাদী যে এই 3 দিনে প্রমাণ হয়েছে যে আমি এমন একটি রাজনৈতিক দলের কর্মী, সেই দলটা সকলের কাছে এতটাই জনপ্রিয় যে সেখানে প্রায় 1200 ফর্ম বিক্রি হয়েছে। 1200 জন ব্যক্তি এই ফর্মে এই দলের একজন পার্লামেন্ট মেম্বার হতে 1200 জন নারী আগ্রহী। এজন্য আমি খুব খুশি যে আমি বাংলাদেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দলের একজন সামান্য কর্মী। এবং আমি আরো একটা কথা বলতে চাই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য, শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমি বলবো যারা আমার সাথে, যে সকল নারী নেত্রীদেরকে আমি 17 বছর মাঠে দেখেছি, সেই সকল আপুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ফর্ম অনেকেই কিনতে পারে, অনেকেই নিতে পারে, তার মানে এটা না সবাই এমপি হয়ে যাবে। আপনারা কেউ হতাশ হবেন না, কেউ আশাহত হবেন না। আমরা যেমন মা বাবার প্রতি আস্থা রাখি, আমরা যেমন আল্লাহর প্রতি আস্থা রাখি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার মা বাবার প্রতি আস্থা রাখি, তেমনি আমরা আমাদের নেতাদের উপরও একটু আস্থা রাখি। কারণ আমরা ওনাদের কর্মী, আমরা ওনাদের সন্তানের মতো, ওনারা সবার কর্মকাণ্ড জানেন। তো আমার বিশ্বাস জনাব তারেক রহমান কাউকে হতাশ করবেন না এবং ওনার দ্বারা কোনো ধরনের কোনো মানে অবিচার সেটা হওয়া সম্ভব না। এখন হতে পারে এই 17 বছরের ত্যাগী আপু, আমরা আসন পাবো 36টা, ত্যাগী অনেক আছে, অনেক তো সংগ্রামের গল্প 350 আমরা আছে, শুনছি। কথার কথা 350 আছে। এখন সব ত্যাগীকে তো একসাথে সুযোগ দেওয়া সম্ভব না। এখন দলকেও একটা সিদ্ধান্তে যেতে হবে। তো আমি আমার সেই সকল শুভাকাঙ্ক্ষী আপুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কেউ আশাহত হবেন না, রাজনীতি একদিনের না। রাজনীতি মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত করে। রাজনীতি একদিনের না। এবং আমরা আবারও বিএনপির জন্য রাজপথেই থাকবো, বিএনপি সকল প্রোগ্রামে অংশগ্রহণ করব। বিএনপি আমাদেরকে পরিচয় দিয়েছে, এটাই তো একটা বড় পথ। পার্লামেন্ট মেম্বাররাও পরিচয় পাবেন, আমরাদের তো পরিচয় পেয়েছে। আর শুধু পার্লামেন্ট মেম্বার হওয়াই একটা পদ নয়, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। আমরা ভাগ ভাগ করে সব জায়গায় ইনশাল্লাহ কাজ করব। আর একটা কথা যেটা বলতে চাই যে ছোটবেলা থেকে আপু রাজনীতিতে এসেছে একটা স্বপ্ন নিয়ে। আমাকে ছোটবেলা সবাই জিজ্ঞেস করতো এই তোমার এইম ইন লাইফ কি, সবাই বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি ছোটবেলা থেকে বলতাম কি যে না, আমি পার্লামেন্ট মেম্বার হব। কেন হব? ছোটবেলা থেকে আম্মুর কাছে না গল্প শুনেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত লোক হয়েছিল, এত লোক হয়েছিল, এই গল্প আম্মু বলতো। কিন্তু তখন থেকে ইচ্ছা যে তাহলে রাজনীতিবিদ হব। কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা দেখার পর সেই ইচ্ছাটা আরো তীব্র হয়ে গেছে। এবং আপনি যদি আমার ফেসবুকে যান, আমি যেদিন থেকে ফেসবুক ইউজ করা শুরু করছি, আমার বায়োতে লেখা যে বয়সের মধ্যে নয়, কর্মের মধ্যে বেঁচে থাকতে চাই। তো আমার একটা স্বপ্ন যে মারা গেলে অন্তত জানাজাটা বড় হবে, সেই স্বপ্ন নিয়ে রাজনীতি করি, মানুষের জন্য কাজ করতে চাই। এবং সর্বশেষ আমি আমার নড়াইল জেলা, বিশেষ করে নড়াইল 1 এবং নড়াইল 2, দুইটা সংসদীয় আসন, এই জেলার জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। সেটা হচ্ছে আমি এই জেলায় বৈবাহিক সূত্রে গিয়েছি। এখন ওই জেলাটাই আমার কাছে সব, কারণ আমি মারা গেলে আমার কবর হবে নড়াইল জেলায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপু, এই নমিনেশন ফর্ম কিনতে এসে আমার একটা অর্জন হয়েছে। এই নমিনেশন ফর্ম কিনতে এসে আমি উপলব্ধি করতে পেরেছি যে নড়াইলের মানুষ আমাকে কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে, কতটা দোয়া করে, তারা কতটা আমাকে সমর্থন করে। আমি যদি এটা না কিনতে আসতাম তাহলে আমি কিন্তু এই উপলব্ধিটা আমার মধ্যে আসতো না। আমি এই কয়েকদিনে বুঝতে পেরেছি যে ওনাদের ভালোবাসার গভীরতা কতটুকু। একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করব এই মুহূর্তে আমি লাভবান অবস্থায় আছি, আমার অর্জন আমি পেয়ে গেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপু, এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো। এবং দর্শক,
প্রত্যেকটি নারীর কিন্তু এক একটি গল্প আছে এবং এই 50টি সংরক্ষিত আসনে যে বা যারাই আসতে যাচ্ছেন প্রত্যেকের জায়গা থেকে কিন্তু ব্রত এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছেন যে আগামী 5টি বছরের জন্য তারা তাদের আসন থেকে নারীদের ক্ষমতায়নের জন্য এবং নারী নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এবং এর মধ্য দিয়ে তারা কাজ করে যাবেন। তো আগামী 12 তারিখের অপেক্ষায় রইলাম আমরা সবাই, সে প্রত্যাশায় রইল। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।